গল্পের নাম রক্তের দাগ। লেখক শ্রী শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। স্বাধীনতা প্রাপ্তির পর প্রথম বসন্ত ঋতু আসিয়াছে। দক্ষিণ হইতে ঝিরি ঝিরি বাতাস দিতে আরম্ভ করিয়াছে। কলিকাতা শহরের এখানে ওখানে যে দুই চারিটা শহুরে গাছ আছে, তাহাদের অঙ্গেও আরক্তিম নবকিশালয়ের সব রোমাঞ্চ ফুটিয়াছে। শুনিয়াছি এই সময় মনুষ্যদেহের গ্রন্থিগুলিতেও নতুন করিয়া রস সঞ্চার হয়। ব্যোমকেশ তক্তপোষের উপর কাত হইয়া শুইয়া কবিতার বই পড়িতেছিল। আমি ভাবিতেছিলাম, ওরে কবি, সন্ধে হয়ে এলো। আজকাল বসন্তকালের সমাগম হইলেই মনটা কেমন উদাস হইয়া যায়। বয়স বাড়িতেছে। সন্ধ্যার মুখে সত্যবতী আমাদের বসিবার ঘরে প্রবেশ করিল। দেখিলাম সে চুল বাঁধিয়াছে, খোপায় বেলফুলের মালা জড়াইয়াছে, পরনে বাসন্তী রঙের হালকা শাড়ি। অনেকদিন তাহাকে সাজগোজ করিতে দেখি নাই। সে তক্তপোষের পাশে বসিয়া হাসি হাসি মুখে ব্যোমকেশকে বলিল, কী রাত দিন বই মুখে করে পড়ে আছো, চলো না কোথাও একটু বেরিয়ে আসি গিয়ে। ব্যোমকেশ সাড়া দিল না। আমি প্রশ্ন করিলাম, কোথায় বেড়াতে যাবে? ঘরের মাঠে? সত্যবতী বলিল, না না, ঘরের মাঠে কেন, কলকাতার বাইরে, এই ধরো কাশ্মীর কিংবা। ব্যোমকেশ বই মুড়িয়া আস্তে আস্তে উঠিয়া বসিল। থিয়েটারি ভঙ্গিতে ডান হাতে প্রসারিত করিয়া বিশুদ্ধ মন্দাক্রান্তা ছন্দে আবৃত্তি করিল। ইচ্ছা সম্যক ভ্রমণ গমনে কিন্তু পাথেয় নাস্তি, পায়ে শিখলি মন উড়ু উড়ু, এ কি দৈবের শাস্তি। সবিস্ময়ে প্রশ্ন করিলাম, এটা কোত্থেকে পেলে? বলবো কেন? ব্যোমকেশ আবার কাত হইয়া বই খুলিল। হাতে কাজ না থাকিলে লোকে জ্যাঠারও গঙ্গা যাত্রা করে। ব্যোমকেশ বাংলা সাহিত্যের পুরনো কবিদের লইয়া পড়িয়াছিল। ভারতচন্দ্র হইতে আরম্ভ করিয়া সমস্ত কবিকে একে একে শেষ করিতেছিল। সত্যবতী ব্যোমকেশের পায়ের বৃদ্ধাঙ্গুষ্ঠে একটি মোচড় দিয়া বলিল, ওঠো না, আবার শুলে কেন? ব্যোমকেশ ধর্মর করিয়া উঠিয়া বসিল। কাশ্মীর যেতে কত খরচ জানো? কত? অন্তত 1000 টাকা। অত টাকা পাবো কোথায়? সত্যবতী রাগ করিয়া উঠিয়া দাঁড়াইয়া বলিল, জানি না আমি ওসব, যাবে কি না বলো। বললাম তো টাকা নেই। এই সময় বহির্দ্বারে একটি টোকা পড়িল। বেশ একটি উপভোগ্য দাম্পত্য কলহের সূত্রপাত হইতেছিল, বাধা পড়িয়া গেল। সত্যবতী ব্যোমকেশকে কোপকটাক্ষে আটপোড়া করিয়া দিয়া ভিতরে চলিয়া গেল। ঘরের আলো জ্বালিয়া দ্বার খুলিলাম। যে লোকটি দ্বারের বাহিরে দাঁড়াইয়া আছে তাকে দেখিয়া সহসা কিশোর বয়স্ক বলিয়াই মনে হয়। বেশি লম্বা নয়, ছিপছিপে পাতলা গড়ন, গৌরবর্ণ, সুশ্রী মুখে অল্প গোঁপের রেখা, পেশবাস পরিপাটি, পায়ে হরিণের চামড়ার জুতা হইতে গায়ে স্বচ্ছ মলমলের পাঞ্জাবি, সমস্তই অনবদ্য। কাকে চান? সত্যান্বেষী ব্যোমকেশবাবুকে। আসুন। দ্বার ছাড়িয়া সরিয়া দাঁড়াইলাম। লোকটি ঘরে প্রবেশ করিয়া উজ্জ্বল বৈদ্যুতিক আলো সম্মুখে দাঁড়াইলে তাহার চেহারাখানা ভালো করিয়া দেখিলাম। যতটা কিশোর মনে করিয়াছিলাম ঠিক ততটা নয়। বর্ণচোরা আম, চোখের দৃষ্টিতে দুনিয়াদারির ছাপ পড়িয়াছে, চোখের কোলে সূক্ষ্ম কালির আঁচড়, মুখের বাহ্য সৌকুমার্যের অন্তরালে হাড়ে পাক ধরিয়াছে। তবু বয়স বোধ করি 25-এর নিচে নয়। ব্যোমকেশ তক্তপোষের পাশে বসিয়া আগন্তুককে নিরীক্ষণ করিতেছিল। উঠিয়া আসিয়া চেয়ারে বসিল। সামনের চেয়ারের দিকে ইঙ্গিত করিয়া বলিল, বসুন। কি দরকার আমার সঙ্গে? লোকটি তৎক্ষণাৎ উত্তর দিল না। চেয়ারে বসিয়া কিছুক্ষণ অভিনিবেশ সহকারে পর্যবেক্ষণ করিয়া শেষে বলিল, আপনাকে দিয়ে আমার কাজ চলবে। ব্যোমকেশ ভ্রু তুলিয়া বলিল, তাই নাকি? কাজটা কি? যুবক পাশের পকেট হইতে একতারা নোট বাহির করিল। ব্যোমকেশের সম্মুখে অবহেলা ভরে সেগুলি ফেলিয়া দেয়া বলিল, আমার যদি হঠাৎ মৃত্যু হয়, আপনি আমার মৃত্যুর কারণ অনুসন্ধান করবেন, এই কাজ। পরে হয়তো আপনার পারিশ্রমিক দেওয়া সম্ভব হবে না, তাই আগাম দিয়ে যাচ্ছি। 1000 টাকা, গুনে নিন। ব্যোমকেশ কিছুক্ষণ কুঞ্চিত চক্ষে যুবকের পানে চাহিয়া রহিল। তারপর নোটের তারা গুনিয়া দেখিল। 100 টাকার 10 কেতার নোট। নোটগুলিকে টেবিলের এক পাশে রাখিয়া ব্যোমকেশ অলসভাবে একবার আমার পানে চোখ তুলিল। তাহার চোখের মধ্যে একটু হাসির ঝিলিক খেলিয়া গেল। তারপর সে যুবকের মুখের ওপর গম্ভীর দৃষ্টি স্থাপন করিয়া বলিল, আপনাকে কয়েকটা প্রশ্ন করতে চাই। আপনার কাজ নেব কিনা তা নির্ভর করবে আপনার উত্তরের উপর। যুবক সোনার সিগারেট কেস খুলিয়া ব্যোমকেশের সম্মুখে ধরিল। ব্যোমকেশ মাথা নাড়িয়া প্রত্যাখ্যান করিল।
যুবক তখন নিজের সিগারেট ধরাইয়া ধোঁয়া ছাড়িতে ছাড়িতে বলিল, প্রশ্ন করবেন? করুন, কিন্তু সব প্রশ্নের উত্তর নাও দিতে পারি। ব্যোমকেশ একটু নীরব রহিল, তারপর অলস কণ্ঠে প্রশ্ন করিল, আপনার নাম কি? যুবকের মুখে চকিতে হাসি খেলিয়া গেল। হাসিটি কিন্তু বেশ চিত্তাকর্ষক। সে বলিল, নামটা এখনো বলা হয়নি না? আমার নাম সত্যকাম দাস। সত্যকাম? হ্যাঁ, আপনি যেমন সত্যান্বেষী, আমি তেমনি সত্যকাম। এ নাম আগে শুনিনি। সত্যকাম ছদ্মনাম নয় তো? না না, আসল নাম। হুম। আপনি কোথায় থাকেন? ঠিকানা কি? কলকাতায় থাকি, 33/34 আমার স্ট্রিট। কী কাজ করেন? কাজ? কাজ বিশেষ কিছুই করি না। দাস চৌধুরী কোম্পানির সুচিত্রা এম্পোরিয়ামের নাম শুনেছেন? শুনেছি। ধর্মতলা স্ট্রিটের বড় মণিহারি দোকান। হ্যাঁ, আমি সুচিত্রা এম্পোরিয়ামের অংশীদার। অংশীদার? অন্য অংশীদারটিকে? সত্যকাম একবার দম লইয়া বলিল, আমার বাবা, উষাপতি দাস। ব্যোমকেশ সপ্রশ্ন নেত্রে চাহিয়া রহিল। সত্যকাম তখন ক্ষণেকের জন্য ইতস্তত করিয়া অনিচ্ছা ভরে বলিল, আমার মাতামহ সুচিত্রা এম্পোরিয়ামের পত্তন করেছিলেন। পরে আমার বাবা তার পার্টনার হন। এখন দাদামশাই মারা গেছেন, তার অংশ আমাকে দিয়ে গেছেন। আমার মা দাদামশাইয়ের একমাত্র সন্তান। আমিও আমার মায়ের একমাত্র সন্তান। বুঝেছি। ব্যোমকেশ ক্ষণকাল যেন অন্যমনস্ক হইয়া রহিল। তারপর নির্লিপ্ত কণ্ঠে জিজ্ঞাসা করিল, আপনি মদ খান? কিছুমাত্র অপ্রস্তুত না হইয়া সত্যকাম বলিল, খাই। গন্ধ পেলেন বুঝি? আপনার বয়স কত? 21 চলছে। জন্ম তারিখ জানতে চান? 7ই জুলাই 1927। সত্যকাম ব্যঙ্গ বঙ্কিম হাসিল। কতদিন মদ খাচ্ছেন? 14 বছর বয়স থেকে মদ ধরেছি। সত্যকাম নিঃশেষিত সিগারেটের প্রান্ত হইতে নতুন সিগারেট ধরাইল। সবসময় মদ খান? যখন ইচ্ছা হয় তখনই খাই, বলিয়া সে পকেট হইতে 4 আউন্সের একটি ফ্লাক্স বাহির করিয়া দেখাইল। ব্যোমকেশ কিছুক্ষণ গালে হাত দিয়া বসিয়া রহিল। আমিও নির্বাকভাবে এই 21 বছরের ছোকরাকে দেখিতে লাগিলাম। যাহারা সর্বাং লজ্জাং পরিত্যাজ্যং ত্রিভুবন বিজয়ী হইতে চায়, তাহারা বোধ করি খুব অল্প বয়স হইতেই সাধনা আরম্ভ করে। ব্যোমকেশ মুখ তুলিয়া পূর্ববৎ নির্বিকার স্বরে বলিল, আপনার আনুষঙ্গিক দোষও আছে? সত্যকাম মুচকি হাসিল। দোষ কেন বলছেন ব্যোমকেশবাবু? এমন সর্বজনীন কাজ কি দোষের হতে পারে? আমার গা রিরি করিয়া উঠিল। ব্যোমকেশ কিন্তু নির্বিকার মুখেই বলিল, দার্শনিক আলোচনা থাক, ভদ্রঘরের মেয়েদের উপরেও নজর দিয়েছেন? তা দিয়েছি। সত্যকামের কণ্ঠস্বর বেশ একটু তৃপ্তির আভাস পাওয়া গেল। কত মেয়ে সর্বনাশ করেছেন? হিসেব তো রাখিনি ব্যোমকেশবাবু, বলিয়া সত্যকাম নির্লজ্জ হাসিল। ব্যোমকেশ মুখের একটি অরুচিসূচক ভঙ্গি করিল। আপনি বলছেন হঠাৎ আপনার মৃত্যু হতে পারে, কেউ আপনাকে খুন করবে, এই কি আপনার আশঙ্কা? হ্যাঁ। কে খুন করতে পারে? যে মেয়েদের অনিষ্ট করেছেন তাদেরই আত্মীয় স্বজন। কাউকে সন্দেহ করেন? সন্দেহ করি, কিন্তু কারোর নাম করব না। প্রাণ বাঁচাবার চেষ্টাও করবেন না? সত্যকাম মুখের একটি বিমর্ষ ভঙ্গি করিয়া উঠিবার উপক্রম করিল। চেষ্টা করে লাভ নেই ব্যোমকেশবাবু। আচ্ছা, আজ উঠি। আর বোধহয় আপনার কোনো প্রশ্ন নেই। রাত্রিরে আমার একটা অ্যাপয়েন্টমেন্ট আছে। এই অ্যাপয়েন্টমেন্টের যে ব্যবসা ঘটিত নয়, তাহা তার বাঁকা হাসি হইতেই প্রমাণ পাইলাম। সে দ্বারের কাছে পৌঁছিলে ব্যোমকেশ পিছন হইতে জিজ্ঞাসা করিল, আপনাকে যদি কেউ খুন করে আমি জানব কী করে? সত্যকাম ফিরিয়া দাঁড়াইয়া বলিল, খবরের কাগজে পাবেন। তাছাড়া আপনি নিজেও খোঁজ খবর নিতে পারেন। বেশি দিন বোধহয় অপেক্ষা করতে হবে না। সত্যকাম প্রস্থান করিলে আমি দরজা বন্ধ করিয়া তক্তপোষে আসিয়া বসিলাম। সত্যবতী হাসি ভরা মুখে পুনঃপ্রবেশ করিল। মনে হইল সে বোধহয় দরজার আড়ালেই ছিল। 1000 টাকার জন্য ভাবছিলে? পেলে তো? এই নাও 1000 টাকা। ব্যোমকেশ বিরস মুখে নোটগুলি সত্যবতীর দিকে বাড়াইয়া দিয়ে বলিল, পিপিলিকা খায় চিনি, আর চিনি যোগান চিন্তামণি। আর কি? এবার কাশ্মীর যাত্রার উদ্যোগ আয়োজন শুরু করে দাও। আমাকে বলল, কেমন দেখলে ছোকরাকে? বললাম, এত কম বয়সে এরকম দোকান কাটা বেহায়া আমি আগে দেখিনি। ব্যোমকেশ বলল, আমিও না, কিন্তু আশ্চর্য, নিজের প্রাণ বাঁচাতে চায় না, মরার পর অনুসন্ধান করাতে চায়। পরদিন সকালবেলা সত্যবতী বলল, কাশ্মীর যে যাবে, লেপ বিছানা এসব কোথায়? ব্যোমকেশ বলল, কেন? গত বছর পাটনায় তো ছিল। সত্যবতী বলল, সে তো সব দাদার, আমাদের কি কিছু আছে নাকি? নেহাত কলকাতার সিট, তাই কোনো রকম চলে যায়। কাশ্মীর যেতে হলে অন্তত 2টো বিলিতি কম্বল চাই, আর আমার জন্য একটা বিভার কোট। চলো অজিত, বেরোনো যাক। প্রশ্ন করলাম, কোথায় যাবে? সে বলল, চলো সুচিত্রা এম্পোরিয়ামে যাই, রথ দেখা কলা গাছে 2 হবে। সত্যবতী বলিল, আমি যেতাম, কিন্তু
আমার একটু অসুবিধা আছে, যেতে তো খুব ইচ্ছে করছে, কিন্তু যাই কি করে? খোকার স্কুলের গাড়ি আসবে যে। ব্যোমকেশ বলল, তোমার যাওয়ার দরকার নেই, আমি তোমার জিনিস পছন্দ করে কিনে নিয়ে আসবো, দেখবে অপছন্দ হবে না। সত্যবতী ব্যোমকেশের পানে সহস্র কটাক্ষপাত করিয়া ভিতরে চলিয়া গেল। ব্যোমকেশের পছন্দের উপর তাহার যে অটল বিশ্বাস আছে তাহাই জানাইয়া গেল। সত্যবতী শৌখিন জিনিসের কেনাকাটা অবশ্য চিরকাল আমিই করিয়া থাকি, কিন্তু এখন বসন্তকাল পড়িয়াছে, ফাল্গুন মাস চলিতেছে। দুইজনে বাহির হইলাম। 9:30টার সময় ধর্মতলা স্ট্রিটে পৌঁছিয়া দেখিলাম এম্পোরিয়ামের দ্বার খুলিয়াছে। প্রকাণ্ড প্রকাণ্ড আস্ত কাঁচের জানলা হইতে পর্দা সরিয়া গিয়াছে। ভিতরে প্রবেশ করিলাম। বিশাল ঘর, মোজাইক মেঝের উপর ইতস্তত নানা শৌখিন পণ্যের শোকেস সাজানো রহিয়াছে। 2-4জন গ্রাহক ইতিমধ্যেই আসিয়া উপস্থিত হইয়াছেন। তার অধিকাংশই উচ্চবিত্ত শ্রেণীর মহিলা। কর্মচারীরা নিজ নিজ স্থানে দাঁড়াইয়া ক্রেতাদের মন জোগাইতেছে। একটি প্রৌঢ়গোছের ভদ্রলোক ঘরের এই প্রান্ত হইতে ও প্রান্ত পদচারণা করিতে করিতে সর্বত্র নজর রাখিয়াছেন। আমরা প্রবেশ করিলে প্রৌঢ় ভদ্রলোক আমাদের কাছে আসিয়া সসম্ভ্রমে অভ্যর্থনা করিয়া বলিলেন, আসুন আসুন, আস্তে আজ্ঞা হোক, কী চাই বলুন। ব্যোমকেশ ঘরের এদিক ওদিক তাকাইয়া কুণ্ঠিত স্বরে বলিল, সামান্য জিনিস, গোটা 2 বিলিতি কম্বল পাওয়া যাবে কি? নিশ্চয়ই, আসুন আমার সঙ্গে। ভদ্রলোক আমাদের একদিকে লইয়া চলিলেন। আর কিছু? আর একটা মেয়েদের বিভার কোট পাবেন, এই যে লিফট, উপরে কম্বল বিভার কোট 2 পাবেন। ঘরের কোণে একটি ছোট্ট লিফট ওঠানামা করিতেছে। আমরা তার সামনে গিয়ে দাঁড়াইতেই পিছন হইতে কে যেন বলিল, আমি দেখছি এদের। পরিচিত কণ্ঠস্বরে পিছু ফিরিয়া দেখিলাম সত্যকাম। সিল্কের স্যুট পরা, ছিমছাম চেহারা। এতক্ষণ সে বোধহয় এই ঘরেই ছিল, বিজাতীয় পোশাকের জন্য লক্ষ্য করি নাই। প্রৌঢ় ভদ্রলোকটি তাহাকে দেখিয়ে বললেন, ও আচ্ছা, তুমি তাহলে এদের ওপরে নিয়ে যাও, এরা বিলিতি কম্বল আর বিভার কোট কিনবেন বলিয়া আমাদের দিকে একটু হাসিয়া অন্যত্র চলিয়া গেলেন। ব্যোমকেশ চকিতে একবার সত্যকামের দিকে, একবার প্রৌঢ় ভদ্রলোকের দিকে চাহিয়া মৃদু কণ্ঠে বইল, ইনি আপনার? সত্যকাম মুখ টেপিয়া বইল, পার্টনার, অর্থাৎ বাবা। সত্যকাম ঘাড় নাড়িয়া সায় দিল। এতক্ষণ প্রৌঢ় ভদ্রলোককে দেখিয়াও লক্ষ্য করি নাই, এখন ভালো করিয়া দেখিলাম। তিনি অদূরে দাঁড়াইয়া অন্য একজন গ্রাহকের সঙ্গে কথা বলিতেছিলেন এবং মাঝে মাঝে অস্বচ্ছন্দভাবে আমাদের দিকে দৃষ্টি ফিরাইতেছিলেন। শ্যামবর্ণ দীর্ঘাকৃতি চওড়া কাঠামোর মানুষ, চিবুকের হাড় বেশ দৃঢ়, বয়স আন্দাজ 45। রগের চুলে ঈষৎ পাক ধরিয়াছে। দোকানদারির লৌকিক শিষ্টতা সত্ত্বেও মুখে একটা তপকৃশ রুক্ষতার ভাব। দোকানদারির অবকাশে ভদ্রলোকের মেজাজ বোধ করি একটু কড়া। এই সময় লিফট নামিয়া আসিল। আমরা খাঁচার মধ্যে ঢুকিয়া দ্বিতলে উপস্থিত হইলাম। সত্যকাম ব্যোমকেশের দিকে চটুল ভ্রুভঙ্গি করিয়া বইল, সত্যি কি কিছু কিনবেন নাকি, না সরজমিনে তদারক করতে বেরিয়েছেন? সত্যিই কিনব। উপরতলাটি নিচের মতো সাজানো নয়, অনেকটা গুদামের মতো, তবু এখানেও গুটি কয়েক ক্রেতা ঘুরিয়া বেড়াইতেছে। সত্যকাম আমাদের যেদিকে লইয়া গেল সেদিকটা গরম কাপড় চোপড়ের বিভাগ। সত্যকামের ইঙ্গিতে কর্মচারী অনেক রকম বিলিতি কম্বল বাহির করিয়া দেখাইল। এসব ব্যাপারে ব্যোমকেশ চিটা ও চিনির প্রভেদ বোঝে না। আমি 2টি কম্বল বাছিয়া লইলাম। দাম বিলক্ষণ চড়া, কিন্তু জিনিস ভালো। অতঃপর বিভার কোট, নানা রঙের নানা মাপের কোট, সবগুলিই অগ্নিমূল্য। আমরা সেগুলি লইয়া নাড়াচাড়া করিতেছি দেখিয়া সত্যকাম বইল, মাপের কথা ভাবছেন? বিভার কোট একটি ঢিলে ঢালা হলেও ক্ষতি হয় না। যেটা পছন্দ হয় আপনারা নিয়ে যান, যদি নেহাত বেমানান হয় বদলে দেব। একটি গাঢ় বেগুনি রঙের কোট আমার পছন্দ হইল, কিন্তু দামের টিকিট দেখিয়া ইতস্তত করিতে লাগিলাম। সত্যকাম অবস্থা বুঝিয়ে বইল, দামের জন্য ভাববেন না, ওটা সাধারণ খরিদ্দারের জন্য, আপনারা খরিদ দামে পাবেন, আসুন। আমাদের ক্যাশিয়ারের কাছে লইয়ে গিয়া সত্যকাম বইল, এই জিনিসগুলো খরিদ্দারে দেওয়া হচ্ছে, ক্যাশমেমো কেটে দিন। যে আজ্ঞে বলিয়া বৃদ্ধ ক্যাশিয়ার ক্যাশমেমো লিখিয়া দিল। দেখিলাম টিকিটের দামের চেয়ে প্রায় 50 টাকা কম হইয়াছে। মন খুশি হইয়া উঠিল। গত রাত্রে সত্যকাম সম্বন্ধে যে ধারণা জন্মিয়াছিল তাহাও বেশ খানিকটা পরিবর্তিত হইল। না, আর যাই হোক, ছোকরা একেবারে চাশুণ্ডে চামার নয়। এই সময় উপরতলায় একটি তরুণীর আবির্ভাব হইল। বড় বর্ণিনী যুবতী, সাজ পোশাকে লীলা লালিত্যের পরিচয় আছে। সত্যকাম একবার ঘাড় ফিরাইয়া তরুণীকে দেখিল। তার মুখের চেহারা বদলাইয়া গেল। সে একচক্ষু কুঞ্চিত করিয়া আমাদের বলিল, আপনার বোধহয় আর কিছু কেনবার নেই। আমি তাহলে, নতুন গ্রাহক এসছে, আচ্ছা নমস্কার। মধুগন্ধে আকৃষ্ট মৌমাছির মতো সত্যকাম সিধা যুবতীর দিকে উড়িয়া গেল।
আমরা জিনিসপত্র প্যাক করাইয়া যখন নিচে নামিবার উপক্রম করিতেছি, দেখিলাম সত্যকাম যুবতীকে সম্পূর্ণ মন্ত্রমুগ্ধ করিয়া ফেলিয়াছে। যুবতী সত্যকামের বচনামৃত পান করিতে করিতে তাহার সঙ্গে সঙ্গেই ঘুরিতেছে। বাসায় ফিরিয়া সত্যবতীকে আমাদের খরিদ দেখাইলাম। সত্যবতী খুবই আহ্লাদিত হইল এবং নির্বাচন নৈপুণ্যের সমস্ত প্রশংসা নির্বিচারে ব্যোমকেশকে অর্পণ করিল। বসন্তকালে এমনি মহিমা। আমি যখন জিনিসগুলির মধ্যে মূল্য হ্রাসের কথা বললাম, তখন সত্যবতী বিগলিত হইয়া বলিল, হ্যাঁ সত্যি? ভারী ভালো ছেলে তো সত্যকাম। ব্যোমকেশ ঊর্ধ্ব দিকে সিগারেটের ধোঁয়া ছাড়িয়া বলল, ভারী ভালো ছেলে, সোনার চাঁদ ছেলে। যদি ওকে ওকে খুন না করে, দোকান শিগগিরই লাটে উঠবে। সন্ধেবেলা ব্যোমকেশ আমাকে লইয়া বেড়াইতে বাহির হইল। এবার গতি আমার স্ট্রিটের দিকে। 33/34 নম্বর বাড়ির সম্মুখে যখন পৌঁছিলাম, তখন ঘোর ঘোর হইয়া আসিয়াছে। প্রদোষের এই সময়টিতে কলিকাতার ফুটপাতেও ক্ষণকালের জন্য লোক চলাচল বোধহয় কমিয়া যায়। বোধ করি রাস্তার আলো জ্বলার প্রতীক্ষা করে। আমরা উদ্দিষ্ট বাড়ির সম্মুখে গিয়া দাঁড়াইলাম। বেশি পথিক নাই, কেবল গায়ে চাদর জড়ানো একটি লোক ফুটপাতে ঘোরাফেরা করিতেছিল। আমাদের দেখিয়া একটু দূরে সরিয়া গেল। 33/34 নম্বরে বাড়ি একেবারে ফুটপাতের ওপরে নয়। প্রথমে একটি ছোট্ট লোহার ফটক, ফটক হইতে গলির মতো সরু ইট বাঁধানো রাস্তা করিব 25 ফুট গিয়া বাড়ির সদরে ঠেকিয়াছে। দোতলা বাড়ির সম্মুখ হইতে খুব বড় মনে হয় না। সদর দরজার দুই পাশে দুইটি জানলা, জানলার মাথার উপরে দোতলার দুইটি গোলাকৃতি ব্যালকনি। বাড়ির ভিতরে এখনও আলো জ্বলে নাই। ফুটপাতে দাঁড়াইয়া মনে হইল একটি স্ত্রীলোক দোতলার একটি ব্যালকনিতে বসিয়া বই পড়িতেছে কিংবা সেলাই করিতেছে। ব্যালকনির ঢালাই লোহা রেলিংয়ের ভেতর দিয়া অস্পষ্টভাবে দেখা গেল। ব্যোমকেশবাবু! পিছনে অতর্কিত আহ্বানে দুইজনেই ফিরিলাম। গায়ে চাদর জড়ানো যে লোকটিকে ঘোরাফেরা করিতে দেখিয়েছিলাম, সে আমাদের পিছনে আসিয়া দাঁড়াইয়াছে। পুষ্টকায় যুবক, মাথার চুল ছোটো ছোটো করিয়া ছাটা, মুখখানা যেন চেনা চেনা মনে হইল। ব্যোমকেশ বলিল, কে? যুবক বলিল, আমাকে চিনতে পারলেন না স্যার? সেদিন সরস্বতী পুজোর চাঁদা নিতে গিয়েছিলাম। আমার নাম নন্দ ঘোষ, আপনাদের পাড়াতেই থাকি। ব্যোমকেশ বলল, ও হো হো, মনে পড়েছে। তা তুমিও ও পাড়ার ছেলে, ভর সন্ধ্যাবেলা এখানে কী করছো? আগে নন্দ ঘোষের একটা হাত চাদরের ভিতর হইতে বাহির হইয়া আসিয়া আবার তৎক্ষণাৎ চাদরের মধ্যে লুকাইল। তবু দেখিয়া পাইলাম হাতে একটা ভিন্ডি পাল, অর্থাৎ 1.5 হেঁটে খেটে। বস্তুটি আকারে ক্ষুদ্র হইলেও বলবান ব্যক্তির হাতে মারাত্মক অস্ত্র। ব্যোমকেশ সন্দিগ্ধ নেত্রে নন্দঘোষকে নিরীক্ষণ করিয়া বলিল, কী মতলব বলো দেখি? মতলব? আগে নন্দ একটু কাছে আসিয়া নিম্নস্বরে বলিল, আপনাকে বলছি, এ বাড়িতে একটা ছোড়া থাকে, তাকে ঠ্যাঙাবো। তাই নাকি? ঠ্যাঙাবে কেন? কারণ আছে স্যার। কিন্তু আপনারা এখানে কী করছেন? এ বাড়ির কাউকে চেনেন নাকি? সত্যকামকে চিনি, তাকেই ঠ্যাঙাতে চাও বোধ হয়। আগে নন্দ একটু বিচলিত হইয়া পড়িল। আপনার সঙ্গে কি ওর খুব ঘনিষ্ঠতা আছে নাকি? ঘনিষ্ঠতা নেই, কিন্তু জানতে চাই ওকে ঠ্যাঙাতে চাও কেন? ও কি তোমার কোনো অনিষ্ট করেছে? অনিষ্ট? সে অনেক কথা স্যার। যদি শুনতে চান আমার সঙ্গে আসুন, কাছেই ভূতেশ্বরের আখড়া, সেখানেই সব শুনবেন। ভূতেশ্বরের আখড়া? আগে আমাদের ব্যায়াম সমিতি, কাছেই গলির মধ্যে। চলুন না। চলো। ইতিমধ্যে রাস্তার আলো জ্বলিয়াছে। আমরা নন্দকে অনুসরণ করিয়া একটি গলির মধ্যে প্রবেশ করিলাম। কিছু দূর গিয়া একটি পাঁচিল ঘেরা উঠোনের মতো স্থানে পৌঁছিলাম। উঠানের পাশে গোটা 2 নোনা ধরা জীর্ণ ঘরে আলো জ্বলিতেছে। উঠান প্রায় অন্ধকার। সেখানে কয়েকজন খুপনি পরা যুবক ডন বৈঠক করিতেছে, মুগুর ঘুরাইতেছে এবং আরও নানা রকমের দেহযন্ত্রকে মজবুত করিতেছে। ঘরের মেঝে শতরঞ্চি পাতা, একটি অতিকায় ব্যক্তি বসিয়া আছেন। নন্দ পরিচয় করাইয়া দিল, ইনি ব্যায়াম সমিতির ওস্তাদ, নাম ভূতেশ্বর বাঘ। সার্থকনামা ব্যক্তি, কারণ তার গায়ের রং ভূতের মতন এবং মুখখানা বাঘের মতন, উপরন্ত দেহায়তন হাতির মতন। মাথার এক গাছিও চুল নাই, বয়স 60-এর কাছাকাছি। ইনি বোধহয় যৌবনকালে গুন্ডা ছিলেন, অথবা কুস্তিগিরও হতে পারেন। বা বয়োগতে ব্যায়াম সমিতি খুলিয়া বসিয়াছেন। নন্দ বলিল, ভূতেশ্বরদা, ব্যোমকেশবাবু মস্ত ডিটেকটিভ, সত্যকামকে চেনেন? ভূতেশ্বরের ব্যোমকেশের দিকে বাঘা চোখ ফিরাইয়া বলিল, আপনি পুলিশের লোক? ওই ছোড়ার মুরব্বী? ব্যোমকেশ সবিনয়ে জানাইল, সে পুলিশের লোক নয়। সত্যকামের সহিত তার আলাপ মাত্র 1 দিনের। সত্যকামকে প্রহার করিবার প্রয়োজন কেন হইয়াছে, তাহাই শুধু জানিতে চায়, অন্য কোনো দূরভিসন্ধি নাই। ভূতেশ্বরের একটু নরম হইয়া বলিলেন, ছোড়া পগেয়া পাজি। পাড়ার কয়েকজন ভদ্রলোক আমার কাছে নালিশ করেছেন, ছোড়া মেয়েদের বিরক্ত করে। এটা ভদ্রলোকের পাড়া, এ পাড়ায় ওসব চলবে না। এই সময় আরও কয়েকজন গরদঘর্ম মল্লবীর ঘরে প্রবেশ করিল এবং আমাদের
ঘিরিয়া বসিয়া কটমট চক্ষে আমাদের নিরীক্ষণ করিতে লাগিল। স্পষ্টই বোঝা গেল সত্যকামকে ঠ্যাঙাইবার সংকল্প একজনের নয়, সমস্ত ব্যায়াম সমিতির অনুমোদন লাভ করিয়াছে। নিজেদের নিরাপত্তা সম্বন্ধে শঙ্কিত হইয়া উঠিলাম। গতিক সুবিধার নয়, সত্যকামের ফাড়াটা আমাদের উপর দিয়েই বুঝি যায়। ব্যোমকেশ কিন্তু সামলাইয়া লইল। সন্তোষবাবু বলল, পাড়ার কোনো লোক যদি বজ্জাতি করে তাকে শাসন করা পাড়ার লোকেরই কাজ, এ কাজ অন্য কাউকে দিয়ে হবে না। আপনারা সত্যকামকে সাহায্য করতে চান, তাতে আমার কোনো আপত্তি নেই। তাকে যতটুকু জানি দুঘা পিঠে পড়লে তার উপকারী হবে। শুধু একটা কথা, খুনোখুনি করবেন না, আর কাজটা সাবধানেই করবেন, যাতে ধরা না পড়েন। নন্দ একমুখ হাসিয়া বলল, সেই জন্যই তো কাজটা আমি হাতে নিয়েছি স্যার, 2-4 ঘা দিয়েই কেটে পড়ব। আমি এ পাড়ার ছেলে নই, চিনতে পারলেও শনাক্ত করতে পারবে না। ব্যোমকেশ হাসিয়া গাত্রোত্থান করিল, তবু যদি কোনো গণ্ডগোল বাঁধে আমাকে খবর দিও। আজ তাহলে উঠি। নমস্কার ভূতেশ্বরবাবু। বড় রাস্তায় আমাদের পৌঁছাইয়া দিয়া নন্দ আখড়ায় ফিরিয়া গেল। ব্যোমকেশ নিঃশ্বাস ছাড়িল। বাপ, একেবারে বাঘের গুহায় গিয়ে পড়েছিলাম। আমি বললাম, কিন্তু সত্যকামকে মারধর করবার উৎসাহ দেওয়া কি তোমার ঠিক হলো? ওর থেকে টাকা নিয়েছ। ব্যোমকেশ বলল, 2-4 ঘা খেয়ে যদি ওর প্রাণটা বেঁচে যায়, সেটা কি ভালো নয়?